where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকেই আমার শুভেচ্ছা নিবে। গত কয়েকটি ক্লাসে আমি তোমাদের জটিল যোগও পড়িয়েছি, আরও কিছু অংশ বাদ আছে, আজকে সেটা পড়াবো। জটিল যোগের সমবায়তা আজকে পড়াবো। সমবায়তা, আইসোমেরিজম আজকে তোমাদের আমি পড়াবো। আইসোমেরিজম, সমবায়তা। এটাকে আমরা দুভাগে ভাগ করছি, স্ট্রাকচারাল আইসোমেরিজম, স্ট্রাকচারাল আইসোমেরিজম, আরেকটি হচ্ছে স্টেরিও আইসোমেরিজম। স্ট্রাকচারাল, গঠনগত সমবায়তা, এটা এখন আলোচনা করব। তারপরে আমরা স্টেরিও আইসোমেরিজম আলোচনা করব। এই স্ট্রাকচারাল আইসোমেরিজম আবার কতগুলো ভাগে ভাগ আছে। লিঙ্কেজ আইসোমেরিজম, লিঙ্কেজ আইসোমেরিজম, আয়োনাইজেশন আইসোমেরিজম, হাইড্রেট আইসোমেরিজম, আর হচ্ছে কোঅর্ডিনেট আইসোমেরিজম। আমরা একটা একটা করে আলোচনা করব। লিঙ্কেজ আইসোমেরিজম, তো আইসোমেরিজম বলতে কি বোঝায় তোমরা অনেকটা 9, 10 এবং 11-এও কিছুটা শিখেছো, যে যৌগের অণু সংখ্যা এক থাকে কিন্তু তাদের গঠনগত দিক থেকে একটু আলাদা হয়, সেই জন্য ওদেরকে সমবায়তা বলে। তো লিঙ্কেজ আইসোমেরিজম আমরা শিখব। লিঙ্কেজ, লিঙ্কেজ আইসোমেরিজম। বন্ধন সমবায়তা, বন্ধন সমবায়তা। আমরা একটা উদাহরণ নেই, কোবাল্টের একটা জটিল যৌগ, এরা পরস্পর বন্ধন সমবায়তা কেন বলছি? এই যে নাইট্রো গ্রুপ দেখছো তোমরা, নাইট্রো গ্রুপ এদিক থেকে লিঙ্কেজ হতে পারে,
এই দিক থেকে হতে পারে, অর্থাৎ অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলে, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এই যৌগের ক্ষেত্রে এই নাইট্রো গ্রুপের এর নাইট্রোজেন কোবাল্টের সাথে যুক্ত আছে, অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত, আর অক্সিজেনের সাথে এই কোবাল্টে যুক্ত আছে। এটাকে বলা হয় এন নাইট্রিটো ও নাইট্রিটো। এই দুটো যৌগেরই কিন্তু কালার আলাদা। এটা যেমন হলুদ, এটা হচ্ছে লাল। এটা হচ্ছে হলুদ, এটা লাল। তাহলে কোঅর্ডিনেটের আলাদা হওয়ার জন্য, বন্ডিং আলাদা হওয়ার জন্য নাইট্রোজেন ধাতুর সাথে যুক্ত আর অক্সিজেন এই কোবাল্টের সাথে যুক্ত, সেই জন্য কিন্তু কালারও আলাদা হয়ে গেল। এই অ্যামিডেন্ট লিগ্যান্ডের ক্ষেত্রে এই লিঙ্কেজ, আইসোমেরিজম বা বন্ধন সমবায়তা দেখা যায়। এটা কোবাল্টের একটা কমপ্লেক্স, এটাও একটা কোবাল্টের কমপ্লেক্স। 5টা অ্যামোনিয়া আছে এখানে, এখানে 5টা অ্যামোনিয়া। তাহলে লক্ষ্য রাখতে হবে অ্যামিডেন্ট লিগ্যান্ডের ক্ষেত্রে এই ধরনের লিঙ্কেজ সমবায়তা দেখা যায়। আচ্ছা, দ্বিতীয় প্রকার আমরা আসি। আয়োনাইজেশন আর আইসোমেরিজম। জটিল আয়নগুলো তার কোঅর্ডিনেশন স্পেয়ারে আলাদা লিগ্যান্ড থাকে। কিরকম? এখানে যেমন ব্রোমিন আছে, আয়নাইজ স্পেয়ারে হচ্ছে সালফেট আয়ন আছে। কোবাল্টের সাথে ব্রোমিন আছে, এটাতে কোবাল্টের সাথে সালফেট আছে, কিন্তু এদের অণু সংকেত কিন্তু একই আছে। এদেরকে যদি এর মধ্যে যদি জল যুক্ত করা হয়, এরা আয়োনাইজেশন এইভাবে হয় এদের, অর্থাৎ ভিন্ন প্রকারের জটিল আয়ন দেয়। এটাতে আয়োনাইজেশন হলে এই জটিল যৌগের যদি জলীয় দ্রবণের মধ্যে যদি বেরিয়াম ক্লোরাইড মেশানো হয়, তাহলে এটাতে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পাওয়া যাবে। আর এটাতে যদি বেরিয়াম ক্লোরাইড মেশানো হয় তাহলে কিন্তু কোনো রকম অধক্ষেপ পাওয়া যাবে না। কিন্তু সিলভার নাইট্রেট যদি যোগ করা যায় তাহলে সিলভার ব্রোমাইডের সাদা অধক্ষেপ পাওয়া যাবে। সাদা নয়, এটা একটু হালকা হলুদ হয়। তো তাহলে তোমরা বুঝতে পারছো যে এই সালফেট আয়োনাইজেশন স্পেয়ার এবং কোঅর্ডিনেশন স্পেয়ারের মধ্যে এক্সচেঞ্জের জন্যই এই আয়নিত হওয়ার ফলে দুটো আলাদা জটিল আয়ন তৈরি করছে। এই জন্য এদেরকে বলে আয়োনাইজেশন আইসোমেরিজম। তোমরা কী করে চিনবে? এই কোঅর্ডিনেশন স্পেয়ারে যে লিগ্যান্ড আছে তার সাথে আয়োনাইজ স্পেয়ারে যে আয়ন আছে তার সাথে এক্সচেঞ্জ থাকবে, এইভাবে করে চিনতে হবে। এটা হলো আয়োনাইজেশন আইসোমেরিজম। এবার আমরা শিখব কোঅর্ডিনেট আইসোমেরিজম। কোঅর্ডিনেট আইসোমেরিজম। একটা এক্সাম্পল লিখছি।
দেখো এখানে কোবাল্টের সাথে অ্যামোনিয়া যুক্ত, ক্রোমিয়ামের সাথে সিএন যুক্ত। এখানে কোবাল্টের সাথে সিএন যুক্ত এক্সচেঞ্জ করা হচ্ছে, এই সিএনটা কোবাল্টের সঙ্গে যুক্ত হচ্ছে, অ্যামোনিয়াটা ক্রোমিয়ামের সাথে যুক্ত হচ্ছে। তো এখানে কোবাল্ট ক্যাটায়ন পার্ট আছে আর ক্রোমিয়ামটা অ্যানায়ন পার্টে আছে। এটা ক্যাটায়নিক কমপ্লেক্স, অ্যানায়নিক কমপ্লেক্স, এই দুটো মিলে হয় কোঅর্ডিনেট আইসোমেরিজম। এই ধরনের সম্ভবত দেখা যাবে এসব যৌগে। তো এই লিগ্যান্ডের এক্সচেঞ্জ হয়েছে, এর ফলে যে আইসোমেরিজম হয় ওটাকে বলে কোঅর্ডিনেট আইসোমেরিজম। তাহলে আমরা শিখলাম কোঅর্ডিনেট আইসোমেরিজম, লিগ্যান্ডের এক্সচেঞ্জের ফলে এই ধরনের আইসোমেরিজম উৎপন্ন হয়। এবার হচ্ছে হাইড্রেট আইসোমেরিজম। এই একটা জটিল যৌগ, এই কোবাল্টের যে জটিল অংশে, এই ধাতব আয়নের যে জটিল অংশ আছে যেটা কোঅর্ডিনেশন স্পেয়ার বলি, সেখানে দেখা এখনো জল আছে। আর আরেকটি যৌগে এখানে দুই অণু জল আছে, অর্থাৎ জলের এক্সচেঞ্জ হচ্ছে, জল অণুর এক্সচেঞ্জ হচ্ছে। এর ফলে যে ধরনের আইসোমেরিজম দেখা যায় এগুলোকে বলে হাইড্রেট আইসোমেরিজম। শুধু এরকমও থাকতে পারে। এগুলো অনেক প্রকার আইসোমেরিজম হয়, হাইড্রেট আইসোমেরিজম অনেক রকমের হয়। তাহলে দেখো এই সংকেতটা একই আছে, এরকম দিয়ে আমরা 1, 2, 3, 4টা আইসোমেরিজম পেতে পারি। এই যৌগগুলোর প্রত্যেকটার কালার কিন্তু আলাদা, প্রত্যেকটার কালার আলাদা হবে। এগুলো এই হচ্ছে হাইড্রেট আইসোমেরিজম। তাহলে আমরা 4 রকম আইসোমেরিজম শিখলাম। স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে পড়লো লিঙ্কেজ আইসোমেরিজম, কোঅর্ডিনেট আইসোমেরিজম, হাইড্রেট আইসোমেরিজম, আয়োনাইজেশন আইসোমেরিজম। এবার আমরা শিখব স্টেরিও আইসোমেরিজম। স্টেরিও আইসোমেরিজম। তো স্ট্রাকচারাল আইসোমেরিজমে কি ছিল, যে লিগ্যান্ডের কোঅর্ডিনেশন স্পেয়ারে ভিন্ন প্রকার সজ্জার জন্য এটা হচ্ছিল। এবার স্টেরিও আইসোমেরিজমে কি কারণে হয় এগুলো? এগুলো হচ্ছে যে যে ধরনের লিগ্যান্ডগুলো থাকছে কোঅর্ডিনেশন স্পেয়ারে, তাদের ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্যের জন্য। এর গঠনগত দিক থেকে একই, অনুসংকেত একই, কিন্তু লিগ্যান্ডগুলোর ত্রিমাত্রিক বিন্যাস আলাদা হওয়ার জন্য এই স্টেরিও আইসোমেরিজম দেখা যায় জটিল যৌগে। তো স্টেরিও আইসোমেরিজমের মধ্যে আমরা দুটো ভাগ করছি, জিওমেট্রিক্যাল
আর ওটা হচ্ছে অপটিক্যাল। দুভাগে ভাগ করছি, জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল। জিওমেট্রিক্যালের মধ্যে সিস ট্রান্স, এই শব্দটা তোমরা শিখে এসছো, সিস অ্যান্ড ট্রান্স, সিস ট্রান্স। আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এবার শিখব। জিওমেট্রিক্যাল, জ্যামিতিক সমবায়তা। কোঅর্ডিনেশন নাম্বার 4। যেমন মনে নিকেল টেট্রাক্লোরাইড আয়ন আছে, কোঅর্ডিনেশন নাম্বার 4, 4টা নিকেল আছে। তোমাদের সিলেবাসে 4 আর 6টাই পড়তে হবে। তো কোঅর্ডিনেশন নাম্বার 4-এর মধ্যে দুটো পার্ট হয়, একটা হচ্ছে টেট্রাহেড্রাল হয়, দুই রকম গঠন হয়, টেট্রাহেড্রাল জ্যামিতিক গঠন, আর একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। টেট্রাহেড্রাল স্কোয়ার প্ল্যানার, যেমন মনে করো এই জটিল আয়নটা লিখেছি, এটা টেট্রাহেড্রাল। এই টেট্রাহেড্রালে কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমার হয় না। টেট্রাহেড্রাল কোঅর্ডিনেশন নাম্বার 4, এ ধরনের গঠনে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হয় না। স্কোয়ার প্ল্যানার, ধরো মেটাল একটা আছে, এই লিগ্যান্ড আমরা লিখলাম A4, এটা সাধারণ সংকেত দেখলাম। 4টা, এর এ হচ্ছে মনোডেন্টের লিগ্যান্ড, 4টা আছে। এই 4টা যদি একই হয় তাহলে কিন্তু কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখা যাবে না। A3B, এও মনোডেন্টেড, বিও মনোডেন্টেড, এ 3খানা, বি একটা। এই ক্ষেত্রেও জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখা যাবে না। MA2B, এটার ক্ষেত্রে দেখা যাবে, MA2B। উদাহরণ PtCl2 অ্যামোনিয়া, মনে করি একটা উদাহরণ। এটা যদি স্কোয়ার প্ল্যানার হয় তাহলে দুটো লিগ্যান্ড একই দিকে আছে, একই পার্শ্বে অবস্থান, তাহলে বলবো আমরা এটা সিস যুগ, পাশাপাশি অবস্থা। আর বিপরীত যদি দিকে অবস্থান যদি করে তাহলে বলবো ট্রান্স। অর্থাৎ এই পজিশন আর এই পজিশনের সাথে সাপেক্ষে, এই পজিশনের সাপেক্ষে এগুলোকে বলে সিস পজিশন। আর বিপরীত দিকে এগুলো হচ্ছে ট্রান্স পজিশন। তাহলে স্কোয়ার প্ল্যানারে আমরা MA2B2 ক্ষেত্রে আমরা জ্যামিতিক সমতা দেখব। আবার এরকম হতে পারে MAA, এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড, এটাও একটা বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে এদের ক্ষেত্রেও কিন্তু এরকম গঠন হবে। তাহলে তোমরা এবার দেখো যে সিস ট্রান্স হয় কিনা। এদিকে এ আছে, এটা বি,
এ এ, তাহলে এক্ষেত্রে এই বি এর সাথে যুক্ত হবে না, আবার এ এখানে যুক্ত হয় না, তাহলে দুটো একই পার্শ্বে আছে, অতএব এগুলো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখা যাবে না। আবার এম এ বি সি ডি চারটা এ বি সি ডি চারটা মনোডেন্টেড লিগ্যান্ড ভিন্ন প্রকারের। এক্ষেত্রে তোমরা যদি বাড়িতে আঁকো তাহলে দেখতে পাবা থ্রি জিওমেট্রিক্যাল আইসোমার, তিনটে আইসোমার পাওয়া যাবে, তিনটে আইসোমার এটার ক্ষেত্রে পাওয়া যাবে। এবার আমরা শিখব কোঅর্ডিনেশন নাম্বার 6, অক্টাহেড্রাল। আগে আমরা নাম্বারিংটা শিখে নিই। এটা মেটাল আয়ন বা মেটাল হতে পারে, পরমাণু বা আয়ন হতে পারে। এটা একটা অক্টাহেড্রাল স্ট্রাকচার। নাম্বারিংটা দেখো 1 2 3 4 5 6, 1 6 এবং 2 4 বা 3 5, 2 4 3 5, 1 6 2 4 আর 3 5, এরা হচ্ছে ট্রান্স পজিশনে থাকলে ট্রান্স হবে। বাকি পজিশনগুলো সব সিস। এই যে 1 2 সিস হবে, 2 3 সিস, 3 6 সিস, 4 6 3 4 4 5, এগুলো সব বাকি পজিশনগুলো সিস আইসোমার। আর এই 1 6 2 4 3 5 এগুলো হচ্ছে ট্রান্সপোজিশন। আমরা একটা জেনারেল ফর্মুলা লিখি, MA6 মনোডেন্টেড লিগ্যান্ড। এগুলো কিন্তু কোনো জিওমেট্রিক্যাল আইসোমার হবে না, একমাত্র A5B তাহলেও হবে না। দুটো লিগ্যান্ড একই হতে হবে। তাহলে আমরা MA4B2 চারটা মনোডেন্টেড একই প্রকারের, দুটো মনোডেন্টেড একই প্রকারের, এ আর বি আলাদা। একটা এক্সাম্পল নিচ্ছি। এই জটিলা, এর জ্যামিতিক গঠনটা কীরকম দেখো। তাহলে 1 6 পজিশন, এটা 1 6, এটা 1 2 3 4 5 6, তাহলে 1 6 পজিশন হচ্ছে ট্রান্স পজিশন। তাহলে আমরা এই যৌগটাকে বলবো, এই আইসোমারটা হবে ট্রান্স আইসোমার, ট্রান্স আইসোমার। তারপরে যদি নামকরণ করতে বলে, এই ট্রান্স লেখার পর নামকরণ করবে। তাহলে নামকরণটা কীরকম হবে? ট্রান্স লেখার পর তোমরা লিখবে টেট্রাঅ্যামিন ডাইক্লোরিডো, এটা ক্যাটায়ন অংশে কোবাল্ট আছে, তো কোবাল্ট আয়ন, কোবাল্ট জার্ম সংখ্যা 3 আয়ন লিখবে। আচ্ছা, সিস পজিশন, এবার সিস পজিশনটা কীরকম হবে? এখানে আমি ক্লোরিন দিয়ে দিচ্ছি, দেখো 1 2,
তাহলে এই যৌগটা হবে সিস যৌগ। তাহলে MA4B2 দিয়ে আমরা দুটো আইসোমার পেলাম, একটা সিস একটা ট্রান্স। এবার MA3B3 করব। দুটো ডিফারেন্ট লিগ্যান্ড আছে, এ আছে তিনটি, বি তিনটি আছে, প্রত্যেকেই মনোডেন্টেড। এই একটা জটিল যৌগ, 1 1 2 3, তাহলে এরা প্রত্যেকে সিস আছে। আর একটি আঁকছি, আর এক প্রকার গঠন দেখো, এটা তো এটা এ রেসপেক্টেড সিস, এটা সিস। এখানে দেখো এটা সিস আছে, আবার 1 6 ট্রান্স আছে। তাহলে একটা আয়নের মধ্যে সিসও হচ্ছে ট্রান্সও হচ্ছে, সেক্ষেত্রে এই নামকরণ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই জন্য বিজ্ঞানীরা এটাকার নামকরণ দিয়েছে ফেসিয়াল, আর এটাকার নামকরণ দিয়েছে মেরিডিওনাল। ফেসিয়াল মেরিডিওনিয়াল আইসোমার, অনেক সময় এটাকে একই প্লেন দিয়ে হিসেবে করা হয়। তোমরা এইভাবে করেই মনে রাখবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে তোমাদের। ফেসিয়াল মেরিডিও কাদের ক্ষেত্রে? MA3B3 এই ধরনের লিগ্যান্ড যদি হয়, A3B3, তাহলে ফেসিয়াল মেরিডিওনিয়াল। সেক্ষেত্রে সবসময় মেরিডিওনিয়ালের সিস এবং ট্রান্স পজিশন পড়বেই। এবার আমরা বাইডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে আসব। MAA2B2 এই ধরনের বাইডেন্টেড লিগ্যান্ড, এই যে দুটো বাইডেন্টেড লিগ্যান্ড আছে। যেমন মনে করো, একটা এক্সাম্পল দিচ্ছি, এই একটা জটিল যৌগ ইথিলিন ডাইমিন, বাইডেন্টেড লিগ্যান্ড। ইথিলিন ডাইমিন এক্ষেত্রেও তাই। তাহলে 1 6 পজিশনটা হচ্ছে ট্রান্স পজিশন, তাহলে এই যৌগটা হচ্ছে ট্রান্স আইসোমার। তাহলে সিস আইসোমারটা কিরকম হবে? এটাকে এই সংক্ষেপে এইভাবে লেখা, তাহলে 1 2 3 6 অথবা 4 5
এটা সিস পজিশন, অতএব এই যৌগটা হচ্ছে সিস আইসোমার। তাহলে তোমরা এইভাবে করে শিখবে, যদি দুটো বাইডেন্টেড এরকম হয় সিস পজিশনে এরকম, বা এইটা এই সাইডেও দিতে পারো, তাহলে ট্রান্স হবে। বা এটা যদি তোমার মনে করো এটা এই সাইডে যদি দাও, তাহলে ক্লোরিনটা অপোজিট সাইডে পড়বে, তখন এটা ট্রান্স হয়ে যাবে। Ma3 তিনটে বাইডেন্টেড আছে, কোঅর্ডিনেশন নাম্বার 6। ছবিটা কিরকম হবে দেখো, বাইডেন্টেড ধরো কোবাল্ট, এই পজিশন একটা হবে এই পজিশনে একটা হবে তুমি যেভাবে ঘোরো না কেন এই একই পজিশনে আসবে। এগুলোর ক্ষেত্রে সিস্টেন্স হবে না। তাহলে আমরা জিওমেট্রিক্যাল আইসোমের শিখলাম, কোঅর্ডিনেশন নাম্বার 6। এবার আমরা শিখব অপটিক্যাল আইসোমেরিজম। আলোকীয় সমবায়ত আমরা শিখব। ক্লাস 11-এ তোমাদের জৈব যৌগের মধ্যে এই অপটিক্যাল আইসোমেরিজম সংক্রান্ত শিখেছ। সেখানে কাইরালিটি থাকতো যৌগের মধ্যে, অর্থাৎ একটা কার্বনে 4টা ডিফারেন্ট গ্রুপ থাকলে পরে সেটা যদি sp3 হাইব্রিডাইজড হতো, তাহলে আলোকীয় ধর্ম দেখাতো। যেরমভাবে প্লেন প্লাস লাইট কোনো অণুর মধ্যে পাঠালে দক্ষিণাবর্তী বা বামাবর্তী দিকে ঘূর্ণন হয়, অনুরূপভাবে এই যৌগগুলির ক্ষেত্রে একই রকম। তো আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং কোঅর্ডিনেশন নাম্বার 6 শিখব। কোঅর্ডিনেশন নাম্বার 4-এর মধ্যে একটা পড়বে তোমার টেট্রাহেড্রাল, আগের মতোই, আর একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। ওখানে যেমন আমরা বলছিলাম টেট্রাহেড্রালের কোনো জ্যামিতিক গঠন হবে না, জ্যামিতিক আইসোমার নেই, কিন্তু স্কোয়ার প্ল্যানার এখানে তেমন টেট্রাহেড্রালে পাওয়া যাবে এবং স্কোয়ার প্ল্যানারে পাওয়া যাবে না। টেট্রাহেড্রালে 4টা ডিফারেন্ট লিগ্যান্ড হলে তবে অপটিক্যাল প্রপার্টি দেখা যাবে, অর্থাৎ এদের অপটিক্যাল আইসোমার দেখা যাবে। অর্থাৎ এখানে আমরা বলবো যে এই যৌগটি যদি আলোকীয় ধর্ম দেখায়, এর দুটো সমবায় পাওয়া যাবে। একে অপরের সাপেক্ষে বলা হবে ইনানসিওমার, একে অপরের ইনানসিওমার বলা হবে। তো কোঅর্ডিনেশন নাম্বার 4-এ 4টা ডিফারেন্ট লিগ্যান্ড যুক্ত এরকম জটিল যৌগ পাওয়া খুব কম আছে, সেজন্য আমরা এটা নিয়ে আলোচনা করব না। যদি এরকম হয় 3টে ডিফারেন্ট, 3টে একই প্রকার, একটা ডিফারেন্ট, তাহলেও কিন্তু অপটিক্যাল আইসোমেরিজম শো করবে না। এবার আমরা আসবো স্কোয়ার প্ল্যানারে। স্কোয়ার প্ল্যানারে যেহেতু এটা প্ল্যানার মলিকুল, সেজন্য এদের
অপটিক্যাল আইসোমেরিজম হয় না। কোঅর্ডিনেশন নাম্বার 6, এই জটিল অংশটি এর আগে একটু আগে আমি পড়ালাম সিস ট্রান্স, তাহলে এটা ট্রান্স যৌগ ছিল। এর যদি মিরর ইমেজ নেওয়া যায়, সেই মিরর ইমেজটি এর উপর সুপারইম্পোজ হবে, অর্থাৎ ট্রান্স আইসোমারগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সিস আইসোমার এর মিরর ইমেজ নিলে তাহলে এর যে ইনঅ্যান্সোমারটি সেটা কিন্তু এর উপর সুপারইম্পোজ করবে না, অর্থাৎ সিস আইসোমার অপটিক্যালি অ্যাক্টিভ সবসময় হবে। বেশিরভাগ ট্রান্স যৌগগুলি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় এবং সিস আইসোমারগুলি অপটিক্যালি অ্যাক্টিভ হয়। তাহলে আমাদের সংকেত হচ্ছে এরকম হলো AMO4B2 জেন ফর্মুলাটা। MAA2B2 AA bidentate, এরকম গঠন আছে। এম কোবাল্ট নিয়েছি, সেটা মনে করো জেন ফর্মুলা এম। তাহলে এটা ট্রান্স যৌগ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সিস যৌগ এরকম হবে, এটা ট্রান্স। এটা সিস যৌগ। তাহলে এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে, সি যৌগ অপটিক্যালি অ্যাক্টিভ। এবার দুটো ডিফারেন্ট যদি হয় তাহলেও কিন্তু অপটিক্যালি ট্রান্স যৌগগুলো তুমি দেখো, ট্রান্স একটা BC লিখছি, সি এটার যদি মিরর ইমেজ নেই, সেই মিরর ইমেজটি কিন্তু এর উপর সুপারইম্পোজ করে যাবে এই বরাবর। সেই জন্য এটা ট্রান্স ধরি, এটা ডিফারেন্ট গ্রুপ আছে,
তাহলে এটা ইনঅ্যাক্টিভ, তাহলে এর সিস যোগ্যটা অ্যাক্টিভ হবে MA2BC সিস্টেম। আর এবার আমরা বাইডেন্টেড লিগ্যান্ড 3টা নিব, বাইডেন্টেড লিগ্যান্ড 3টা নিব, MAA এরকম সিস্টেম, যেমন ক্রোমিয়াম অক্সালেট, বাইডেন্টেড লিগ্যান্ড অক্সালেট। এদিক কোঅর্ডিনেশন সাইট, এর কোঅর্ডিনেশন সাইট, বাইডেন্টেড লিগ্যান্ড অক্সালেট আয়ন। কোবাল্ট আয়ন, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 এন অক্সালেট, এই পজিশন অক্সালেট, কোবাল্ট ক্রোমিয়াম। তাহলে এরা সবসময় অপটিক্যালি অ্যাক্টিভ, এরা সবসময়, কারণ এর সিস্টেন্স নেই, এরা সবসময় অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে 3টে বাইডেন্টেড লিগ্যান্ড যদি থাকে তাহলে ওই যৌগগুলি সবসময় অপটিক্যালি অ্যাক্টিভ হবে। হেক্সাডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে কি হবে? হেক্সাডেন্টেড মনে করো কোবাল্ট EDTA, হেক্সাডেন্টেড। এটা গঠনটা এরকম, EDTA এর গঠন, EDTA ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট অ্যানায়ন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হেক্সাডেন্টেড। এই একটি লিগ্যান্ড কোবাল্টকে কিভাবে যুক্ত হয়ে অক্টাডাল কমপ্লেক্স তৈরি করছে দেখো। এখানে নাইট্রোজেন, এটি ইথিলিন ডায়ামিনের,
তাহলে এই যৌগটা সবসময় অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এটা অলওয়েজ অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে হেক্সাডেন্টের যদি লিগ্যান্ড নেওয়া যায় তাহলে যৌগগুলো অপটিক্যালি অ্যাক্টিভ দেখাবে। এবার তোমাদের বন্ধন সংক্রান্ত কিছু জানতে হবে। বন্ধন, জটিল যৌগের এই বন্ধন গঠন সংক্রান্ত অনেক তত্ত্ব পরিবেশিত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা পড়েছো সেটা হচ্ছে ভার্নার্সের থিওরি। এই ভার্নার্সের থিওরিতে সঠিকভাবে বন্ধন গঠন, চৌম্বক ধর্ম, আলোকীয় ধর্ম এগুলো দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না। এগুলোকে ব্যাখ্যা করার জন্য কতগুলো তত্ত্ব দেওয়া আছে, বিভিন্ন বিজ্ঞানীরা এগুলো দিয়েছে। 1 নম্বর ভ্যালেন্স বন্ড থিওরি, 2 নম্বর ক্রিস্টাল ফিল্ড থিওরি, 3 নম্বর অ্যাডজাস্টেড ক্রিস্টাল ফিল্ড থিওরি, 4 নম্বর লিগ্যান্ড ফিল্ড থিওরি, 5 নম্বর মলিকুলার অরবিটাল থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, অ্যাডজাস্টেড ক্রিস্টাল ফিল্ড থিওরি, লিগ্যান্ড ফিল্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি। এর মধ্যে তোমাদের এই দুটো থিওরি সিলেবাসের অন্তর্গত, উঁচু ক্লাস এগুলো তোমরা পড়বে। আমরা এখন ভ্যালেন্স বন্ড থিওরি, লিনাস পাউলিংয়ের ভ্যালেন্স বন্ড থিওরি, লিনাস পাউলিং, সেখানে কতগুলো কথা বলা আছে ওগুলো আগে জানতে হবে তোমাদের। 1 নম্বর হচ্ছে ধাতব পরমাণু, বিশেষ করে তোমরা যে সিলেবাসে আছে সন্ধিগত মৌল, সন্ধিগত মৌলের মধ্যে 3D যে পার্টটা আছে সেটা একটু ভালো করে জানতে হবে, তাহলে পরেরগুলো ভালো করে জানবে। তো এইখানে অসমযোজী বন্ধনের কথা বলা আছে, অসমযোজী বন্ধন অর্থাৎ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কীরকম? ধাতব পরমাণুর ফাঁকা কক্ষক থাকবে এবং লিগ্যান্ডের পূর্ণ কক্ষকের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো ধাতব পরমাণুর ফাঁকা কক্ষককে দান করবে এবং বন্ধন তৈরি করবে। সেই বন্ধনটা হবে অসমযোজী বন্ধন। অর্থাৎ ধাতব পরমাণুর ফাঁকা কক্ষক, মনে করে এটা ফাঁকা কক্ষক ধাতব পরমাণু, লিগ্যান্ডের পূর্ণ কক্ষক অভিলেপিত হবে, অভিলেপন, ওভারল্যাপ। অর্থাৎ লিগ্যান্ড টু মেটাল কোঅর্ডিনেট বন্ড, এটাকে বলা হবে সিগমা বন্ড। ফাঁকা কক্ষক থাকতে হবে। ফাঁকা কক্ষকগুলি যেমন মনে করো সন্ধিগত মৌলের ক্ষেত্রে 3D ক্ষেত্রে 3D 4s 4p বা 4s 4p 3D, এই ফাঁকা কক্ষগুলি নিজেদের মধ্যে সংক্রায়িত হবে, হাইব্রিডাইজেশন হবে এবং হাইব্রিডাইজেশনের ফলে এরা একটা নির্দিষ্ট জ্যামিতিক গঠন পাবে। এই হাইব্রিডাইজড কক্ষকের সংখ্যাই হলো জটিল যৌগের ধাতব আয়নের কোঅর্ডিনেশন সংখ্যা, কোঅর্ডিনেশন নাম্বার। ধরো 2টো D, 1টা S, 3টা P ব্যবহার হলো, তাহলে এটাকে বলবো আমরা D2sp3 অথবা sp3d2। এখানে মোট হাইব্রিডাইজড অরবিটালের সংখ্যা হচ্ছে 6টা বেরোবে, কারণ 6টা কক্ষক পার্টিসিপেট করেছে হাইব্রিডাইজেশনে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6। যদি হাইব্রিডাইজেশনে এটা 3D ব্যবহার হয়, কারণ মুখ্য কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ হচ্ছে 4, তার আগের কক্ষক আছে। যেমন এটা যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি সেট লিখি সাবশেলগুলোর, তাহলে এরকম আসবে 3s 3p 3d। আর মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 4 লিখি তাহলে 4s 4p 4d। তাহলে এটা দেখো কোয়ান্টাম নাম্বার n = 4-এর
n ইকুয়াল টু 3, এই 3-এর 3D, আর এটা 4D। তাহলে এই 4D হচ্ছে n এর ভ্যালু 4, তার 4D। যদি এই 3D 4s 4p 3D ব্যবহার হয়, অর্থাৎ n-1, তাহলে ইনার অরবিটাল কমপ্লেক্স বলবো, ইনার অরবিটাল কমপ্লেক্স। আর যদি 4D ব্যবহার হয়, অর্থাৎ ND, তাহলে আউটার অরবিটাল কমপ্লেক্স বলা হয়। ওই জটিল যৌগটাকে আমরা বলবো আউটার অরবিটাল কমপ্লেক্স, ইনার অরবিটাল কমপ্লেক্স। কোন কোন হাইব্রিডাইজেশন এগুলো হয়? DsP2 এরকম হতে পারে, DsP3, D2sP3, sp3d2, এরকম হাইব্রিডাইজেশন এগুলো। লিগ্যান্ডের প্রভাবে যদি লিগ্যান্ডগুলো স্ট্রং হয়, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, যেমন CN, নাইট্রো, অ্যামোনিয়া, উইক ফিল্ড লিগ্যান্ড, অক্সালেট আয়ন, ওয়াটার ইত্যাদি, হ্যালাইড আয়ন, এদের প্রভাবে ধাতব পরমাণু বা পরমাণুর আয়নে যে ডিতে ইলেকট্রন থাকে বা এসে থাকে, যদি অযুগ্ম থাকে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের প্রভাবে জোটবদ্ধ হবে, আর উইক ফিল্ড লিগ্যান্ডে অযুগ্ম অবস্থায় থাকবে। তাহলে মোটামুটি আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে কিছু তত্ত্ব শিখলাম। আরেকটা কথা হচ্ছে, যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে তুমি ম্যাগনেটিক মোমেন্ট এইভাবে ক্যালকুলেট করবে। n এর ভ্যালু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। n এর ভ্যালু 2 মনে করো, তাহলে 2 ব্র্যাকেট 2 + 2 রুট ওভার করে দেবে, তত বোর ম্যাগনেটন। আমি আগের 11-এ তোমরা এগুলো অনেকটা জানো। এবার এক্সাম্পল নিচ্ছি ভ্যালেন্স ব্যান্ড প্রয়োগ, VBT প্রয়োগ। নিকেল টেট্রাসায়ানিডো আয়ন, নিকেলেট, এই একটা নিকেলেট আয়ন, অর্থাৎ টেট্রাসায়ানিডো নিকেলেট আয়ন। নিকেলের পরমাণুর বিন্যাস, নিকেল অ্যাটমিক নাম্বার 28, আর্গন 3d8 4s2। তাহলে নিকেল আয়ন, এর অক্সিডেশন নাম্বার আছে 2 আছে, নিকেলের অক্সিডেশন নাম্বার হচ্ছে 2। তাহলে বিন্যাসটা কীরকম হবে? 3d8 4s0 4p0। তাহলে আমরা বক্স হিসাবে এগুলো অরবিটালগুলো লিখছি। এটা 3d 4s 4p। 3dতে 8টা ইলেকট্রন আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8। তা আমরা বলেছি যে সায়ানাইড আয়ন এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড,
অযুগ্ম ইলেকট্রন আছে থ্রিডিতে, জোটবদ্ধ করে দেবে, তার মানে এই ইলেকট্রনটা জোটবদ্ধ হয়ে যাবে, তার মানে এই ইলেকট্রনটা আমি জোটবদ্ধ করে দিচ্ছি। তাহলে ফাঁকা কক্ষক কী কী দাঁড়ালো? ডি একটা, এটা ডি, একটা এস, পি, পিতে কটা লাগবে আমার? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4, তাহলে ডি এস পি টু এই পর্যন্ত সংক্রায়িত হবে। অর্থাৎ সমশক্তি সংক্রায়িত হলে হয় কি, এই অরবিটালগুলো হাইব্রিডাইজড অরবিটালে কনভার্ট হয় এবং প্রত্যেকের শক্তি একই থাকে, সমশক্তি সম্পন্ন। তাহলে 1 2 3 4, চারটা হাইব্রিডাইজড অরবিটাল, তার নাম হবে DsP2, চারটি সমশক্তি সম্পন্ন চারটি হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হবে। এই হাইব্রিডাইজড অরবিটালগুলিতে এই সায়ানাইড CN এক জোড়া ইলেকট্রন এখানে কোঅর্ডিনেট করবে, CN এক জোড়া ইলেকট্রন কোঅর্ডিনেট করবে করে অসমযোজী বন্ধন তৈরি করবে চারটি। তাহলে DsP2 হাইব্রিডাইজড জিওমেট্রিক কীরকম হবে? জিওমেট্রিক স্ট্রাকচারটা কীরকম? জ্যামিতিক গঠনটা হচ্ছে এইরকম। স্কোয়ার প্ল্যানার। এখানে 1 2 3 4 জোড়া পেয়ার্ড ইলেকট্রন, অর্থাৎ এটাকে বলবো আমরা এই কমপ্লেক্সটা ডায়াম্যাগনেটিক। মিউ এর ভ্যালু 0। যদি ক্লোরাইড আয়ন নেই, চারটা অক্সিজেন, তাহলে অক্সিজেন স্টেট একই থাকছে। তাহলে অযুগ্ম ইলেকট্রনগুলো এক্ষেত্রে 8টা ছিল, মনে করো এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা, 3Dতে 8টা ইলেকট্রন। ক্লোরাইড আয়ন হচ্ছে Cl মাইনাস, উইক ফিল্ড লিগ্যান্ড, এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। অযুগ্ম ইলেকট্রন থাকলে অযুগ্ম অবস্থাতেই থাকবে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন কটা আছে? দুটো, এই দুটো এই অবস্থায় থাকবে। তাহলে কটা কক্ষক এই ধাতব আয়নটা ব্যবহার করবে? চারটাই ব্যবহার করবে। চারটা মানে একটা এস, 3টা পি ব্যবহার হবে, 3টা পি, 3টা পি, এস 3টা পি। তাহলে এর হাইব্রিডাইজড অরবিটাল কীরকম? sp3 হাইব্রিডাইজড, চারটাই হবে। এই চারটা হাইব্রিডাইজড অরবিটালের জিওমেট্রিটা কীরকম হবে? টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? 2। তাহলে এটা প্যারাম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। ম্যাগনেটিক মোমেন্ট কত? 1 2 দুটো, বোর ম্যাগনেট। কোঅর্ডিনেশন নাম্বার 4। এবার আমরা শিখব কোঅর্ডিনেশন নাম্বার 6। কোঅর্ডিনেশন নাম্বার 6 একটা এক্সাম্পল নিচ্ছি, কোবাল্ট, হেক্সামিন কোবাল্ট আয়ন। তাহলে কোবাল্টের অ্যাটমিক নাম্বার 27, ইলেকট্রনিক কনফিগারেশন এটা 18 আর 9 27। তাহলে কোবাল্টিক, এখানে যা অক্সিজেন স্টেট 3 আছে, কোবাল্টিক। ইলেকট্রনিক আয়নটির ইলেকট্রনিক কনফিগারেশন এই আসবে। তাহলে আমরা বক্স ডায়াগ্রামে নিই এইটুকু অংশ, 5টা ডি, 4s
4p। তাহলে এই বিন্যাসটা কীরকম হবে? 1 2 3 4 5 6। অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে আনপেয়ারগুলো জোরবদ্ধ করবে। এটা জোর হলো, এই ইলেকট্রনগুলো জোর হলো। এখানে দুটো ডি, এস একটা, পি তিনটে, দুটো ডি একটা এস তিনটা পি, এরা সংক্রায়িত হবে, অর্থাৎ দাঁড়াবে D2sp3 অক্টাহেড্রাল। এই ডি হচ্ছে 3D, তাহলে এই কমপ্লেক্সটাকে বলবো ইনার অরবিটাল কমপ্লেক্স। ইনার অরবিটাল কমপ্লেক্স বলবো। তো জ্যামিতিক গঠনটা কিরকম হবে? এরকম আসবে। ডায়াম্যাগনেটিক, আনপেয়ার ইলেকট্রন নাই, ডায়াম্যাগনেটিক, ম্যাগনেটিক মোমেন্ট 0 বেরোবে। এবার কোঅর্ডিনেশন নাম্বার 6ই থাকবে উইক ফিল্ড নেব, ফ্লোরিডো আয়ন। তাহলে কোবাল্ট 3 একটু আমরা আগে লিখলাম 4s0 4p0। এটা 3D, 4s 4p 4d। 3Dতে 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। 4s-এ নেই, 4p-তে নেই, 4d-তে নেই। এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে আনপেয়ার থাকবে। আমার নাম্বার অফ হাইব্রিডেটাল কতগুলো লাগবে, যেগুলোতে খালি কক্ষ থাকবে? 1 2 3 4 5 6 এই পর্যন্ত। কারণ এখানে তো প্রত্যেকটা করে একটা ইলেকট্রন, কক্ষগুলো কিন্তু খালি থাকবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? sp3d2, sp3d2। এই d2টা আউটার অরবিটালের 4d, সেই জন্য এটাকে বলবো আউটার অরবিটাল কমপ্লেক্স। আউটার অরবিটাল কমপ্লেক্স। এখানে 4টা ফ্লোরিন, 6টা। এখানে ফ্লোরাইড আয়ন, এখানে ফ্লোরাইড আয়ন কোঅর্ডিনেট করবে। অর্থাৎ আমরা যদি হাইব্রিডাইজড কক্ষগুলো লিখি সমশক্তি সম্পূর্ণ, এরকম 6টা লিখতে হবে। 1 2 3 4 5 6, প্রত্যেকটা ফ্লোরাইড আয়ন হাইব্রিডাইজড কক্ষগুলো সমশক্তি সম্পন্ন। এরকম আগের মতো জ্যামিতিক গঠনটা একই রকম, অক্টাহেড্রাল। এখানে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা তোমার কতগুলো হবে? এখানে 2টো ছিল। প্যারাম্যাগনেটিক আসবে, এই যে প্যারাম্যাগনেটিক
ছটা ছিল 1 2 3 4 5 6, 3d6 ছিল। তাহলে এবারে তোমার আসবে 1 2 3 4, 4টা আনপেয়ার ইলেকট্রন। প্যারাম্যাগনেটিক জ্যামিতিক গঠনটা দেখো, এরকম গঠন। -3 তাহলে এই হচ্ছে COF6 এর গঠন আসবে। এটা কি ধরনের কমপ্লেক্স? আউটার অরবিটাল কমপ্লেক্স। তাহলে এই গেল তোমাদের ভ্যালেন্স বন্ড থিওরি। এর পরের সপ্তাহে তোমাদের আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি শেখাবো। ক্রিস্টাল ফিল্ড থিওরি আজকে এই পর্যন্ত থাকলো। বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো।